নমস্কার, আমি মানস বিশ্বাস। এমবি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। দেখো, আমরা মাধ্যমিক পরীক্ষাতে দিতে যাই, কিন্তু কিছু কিছু ভুল করে চলে আসি, যার জন্য অনেক সময় আমাদের খাতা ক্যান্সেল হতে পারে, অথবা সেই খাতা কিন্তু স্কুল থেকেই তোমরা নাম্বার পাবে না। তোমরা স্কুলে যখন এক্সামের রেজাল্ট আসবে তখন দেখবে সেই খাতার নাম্বার নেই। কোন কোন ভুলগুলো করো সেগুলো একটু দেখে নাও। দেখো, সবার প্রথম এই খাতা ফিল আপ করার জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে, প্রথমে তোমরা এগুলো জানো যে সাবজেক্ট কি, যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ সেইটা এখানে লিখতে হবে। তারপরে নাম লিখবে এখানে। এবার বলতে পারো ক্যাপিটালে না স্মল। দেখো, অ্যাডমিটে যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী সাবজেক্ট, সেই অনুযায়ী নাম। রোল নাম্বারও অ্যাডমিটে দেওয়া থাকবে। রোল নাম্বার দুটো ভেঙে রোল নাম্বার একসাথে দিয়ে দিও না যেন। দেখবে অ্যাডমিটে রোলটা দেওয়া রয়েছে, নাম্বারটা দেওয়া রয়েছে আলাদা। রোলের খোপে রোলটুকু লিখবে, নাম্বারের খোপে নাম্বারটুকু লিখবে। বোঝা গেল? রেজিস্ট্রেশন নাম্বার দেখো খাতায় দেওয়া থাকবে। আর ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, কোন ভাষায় তুমি লিখতে চাইছো সেইটা হচ্ছে আমরা এখানে যেহেতু বাংলা ভাষায় লিখতে চাই, সেই জন্য আমরা বেঙ্গলি লিখে দেবো। বোঝাতে পারলাম? এইবার দেখো, কিছু এই ইনস্ট্রাকশান দেওয়া থাকে যেগুলো কেউ ফলো করে না। যে ইনস্ট্রাকশান টু দ্য এক্সামস, এটা দেখো পরীক্ষার হলে পড়ার সময় থাকে না। আমি এগুলো সবগুলো একটু এক্সপ্লেন করে দিই। মেনলি প্রথম বলছে যে এগুলো কোন কোন যেগুলো আমাদের ডব্লিউবিবিএসসির নিয়ম মানা হচ্ছে সেইগুলো যেন সবাই মেনে চলে। যেগুলো আমরা বলি অ্যাডমিটে যা যা লেখা রয়েছে সেই সবগুলো কিন্তু মেনে চলতে হবে। দেখবে অ্যাডমিটটার পিছনে উল্টো করলে কিছু তথ্য দেওয়া আছে, সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। এছাড়া রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো যেন যেভাবে লেখা আছে পরিষ্কার করে সঠিকভাবে যেন নির্বাচন করা হয়। এইবার তারপরে দেখো, তারপরের পয়েন্টটা বলছে যে খাতার বোথ সাইডে লিখতে হবে। খাতার বোথ সাইডে বলতে তুমি এক সাইডে লিখছো আর এক সাইডে লিখছো না, এটা করলে কিন্তু হবে না। খাতার বোথ সাইডে কিন্তু অবশ্যই লিখতে হবে। বোঝা গেল? তারপরে কি হবে দেখো, অনেক সময় যে খাতার মধ্যে উল্টো পাল্টা ছবি, উল্টো পাল্টা দাগ, এই ধরনের ধরো অনেকে এঁকে দিয়ে চলে আসে, সেইগুলো যেন অবশ্যই না করো। এছাড়া যে তথ্যগুলো দেবে অবশ্যই সঠিক তথ্য দেবে। মানে ভুল বলতে কি, এমন একটা দিলে যে তথ্যগুলো হয়তো আদৌ কাজ নেই, সেই সব তথ্য হয়তো কোনো খাতার মধ্যে নোংরা কিছু লিখে এসছো, যেটা তাতে তোমার খাতা কিন্তু অবশ্যই ক্যান্সেল হতে পারে। আচ্ছা, তারপরে খেয়াল রাখতে হবে যে কোনো রকমভাবে কোনো ইলেকট্রনিক্স যন্ত্র, মোবাইল, বা তুমি হয়তো হাত ঘড়ি নিয়ে যাচ্ছ, কিন্তু সেই হাত ঘড়িটা যদি তোমার ডিজিটাল হয়, সেই তোমার খাতা কিন্তু ক্যান্সেল হতে পারে। যদি সেটা ফোনের মতো ইউজ করে, যে ফোন ডিজিটাল ঘড়ি এখন বেরিয়েছে, স্মার্ট ওয়াচ, সেইগুলো কিন্তু ব্যবহার করা যাবে না কখনোই মাধ্যমিকে। আচ্ছা, এছাড়া খাতায় যেগুলো মাথায় রাখবে, সেটা অনেকেই ভুল হয়। তাহলে দুটো জিনিস মনে রাখবে। এক নম্বর কথা হচ্ছে, বোথ সাইডে, খাতার বোথ সাইডে লিখতে পারবে, অবশ্যই বোথ সাইডে লিখতে হবে। আর ধরো তুমি একটা এক্সট্রা লুজ সিট নিলে, লুজ সিট তুমি নাও খাতার শেষে, সেটা তোমার যদি নাও লাগে, মনে রাখবে সেটা তোমার যদি নাও লাগে, তাও কিন্তু খাতার সাথে অ্যাটাচ করে দিয়ে আসতে হবে। কি বললাম বুঝতে পারলে? যদি তোমার সেই লুজ সিটটা নাও লাগে, তাও কিন্তু ওই খাতার সাথে অ্যাটাচ করতে হবে। ওইটা কিন্তু বাড়িতে নিয়ে আসলে হবে না। অনেকে বাড়িতে নিয়ে চলে আসে, এইটা তো আমার লাগেনি, এটা আমি নিয়ে আসি বাড়িতে, কারণ এটা আমার সেই কাজে তো ধরো করুনি। সেক্ষেত্রে কিন্তু তোমার খাতা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা প্রবল। কি বললাম বুঝতে পারলে? কখনোই খাতায় এবং খাতার বোথ সাইডে লিখবে, কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট যেন না পাওয়া যায় তোমার ইয়ে থেকে। এবং আরেকটা জিনিস, পরীক্ষা হওয়ার মোটামুটি 1.5 ঘন্টা পরে, 1 ঘন্টা 15 মিনিট পরে তারপরেই তুমি তোমার বাথরুমে যেতে পারবে, তোমার যদি প্রয়োজন হয় তবে। কিন্তু তার আগে তুমি বাথরুমে এক্সাম হল থেকে বেরোতে পারবে না। কখনোই 1 ঘন্টা 15 মিনিটের আগে কিন্তু তুমি এক্সাম হলের থেকে বাইরে বেরোতে পারবে না। আচ্ছা, এছাড়া
এগুলো লিখবে। এগুলো তোমাদের কাজ নয়, এগুলো কিন্তু স্যাররা করবেন, যারা করার সেগুলো করবে। আর পরীক্ষার্থী বাদ দিয়ে এবং যারা গার্ড দিচ্ছে তার বাইরে যদি কোনো কেউ আসে তাদেরটা মোটামুটি পুলিশ দেখবে, সেটা তোমার দায়িত্ব না। কিন্তু তোমার যে দায়িত্ব মনে রাখবে, একটা হচ্ছে মেন যে ভুলটা অনেকেই করে আসে সেটা হচ্ছে পেজ লাগেনি বলে নিয়ে চলে আসে, ওইটা কিন্তু করা যাবে না। ওইটা সম্পূর্ণভাবে না লাগলেও, এক্সট্রা পেজ নিয়েছো কিন্তু তা না লাগলেও সেটা ওটার সাথে অ্যাটাচ করে দিতে হবে। দেখবে এক্সট্রা যদি পেজ নাও, সেই এক্সট্রা পেজে কী কী ফিল আপ করতে হয় দেখো। এক্সট্রা পেজ দিলে সেই জায়গাটায় সাবজেক্ট লিখতে ভুলবে না, রোল নাম্বার লিখবে, রোল নাম্বার, এই যে রোল নাম্বার অ্যাডমিটে দেওয়া আছে, রোল নাম্বার, নাম লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, কত সেশন চলছে সেই সেশনটা অবশ্যই লিখবে, এবং খাতার মার্জিন অবশ্যই এইভাবে দেবে। এবং এই জায়গাতে এই ছোট ছোট করে এই জায়গাগুলোতে 1 নম্বর, প্রথম পেজ নিলে, ধরো প্রথম পেজ নিয়েছো, এটাকে 1 নম্বর লিখলে, কি বললাম বুঝতে পারলে? 2 নম্বর পেজ নিলে এই জায়গায় 2 লিখে দেবে। আর এই যে সাইন বলেছি, এটা কিন্তু তুমি সাইন করবে না, এই সাইনটা করবেন যিনি স্যার আছেন তিনি সাইন করবেন। তোমার এখানে কোনো সাইনের জায়গা নেই, তোমার খাতায় কোনো জায়গায় তোমার সাইনের জায়গা নেই। এই জায়গাতে একমাত্র তুমি সাইন করবে, এই জায়গাতে তোমার জায়গা আছে, তুমি এই জায়গাতে এক্সামিনার সিগনেচার, এখানে ধরো আমার নাম মানস বিশ্বাস, আমি এই জায়গায় সাইন করে দেবো মানস বিশ্বাস। তোমার যদি সাইন করতে হয় তুমি শুধু এই জায়গাতে করবে, প্রথম পেজের তলার দিকে দেখবে এই জায়গাটা রয়ে গেছে, এই জায়গাতে কিন্তু সাইন করতে হবে, এক্সামিনার সিগনেচার। কী বললাম বুঝতে পারলে? এছাড়া তোমার কোনো সাইনের জায়গা নেই এই খাতায় কোনো রকমভাবে, এই খাতাতে কোনো জায়গায় তোমার সাইনের কোনো জায়গা নেই, মনে রাখবে। খাতায় ফ্রন্ট পেজ, যেটা প্রথম পেজ দেবে, সেই পেজের তলার দিকে জায়গা থাকবে এক্সামিনার সিগনেচার, সেই জায়গাটাই তুমি কিন্তু সই করবে। খাতার এই জায়গাতে কিন্তু সই করবে না, এটা হচ্ছে স্যারদের জায়গা, যেটা লুজ সিট নেবে এটা স্যারের জায়গা, মনে রাখবে। ক্লিয়ার হলো? এইবার দেখো যে আমি এইগুলোর জন্য কিছু ফলো বা রুলস বার করেছি, সেই রুলসগুলো একটু খেয়াল করো। প্রথম রুলস, মাধ্যমিক পরীক্ষার খাতা লেখার নিয়মাবলী। প্রথম পয়েন্টটা ভালো করে দেখো কি বলছি। পরীক্ষার খাতার বাম দিক থেকে ডান দিকে মার্জিন দেওয়া হবে। ধরো এটা যদি খাতা হয়, মনে রাখবে খাতার চারিদিকে মার্জিন দিলে সবচেয়ে ভালো। ধরো মার্জিন এইভাবে দিতে হবে, ওপর থেকে নিচে এইরকম চারিদিক দিয়ে মার্জিন দেবে, চেষ্টা করবে এরকম চারিদিক দিয়ে মার্জিন দেওয়া। প্রথম পয়েন্ট। তারপরের পয়েন্টটা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় এবং বাকি তথ্যগুলি ভালো করে লিখবে, এবং যদি কোনোটা ভুল হয়ে যায় সেটা স্যারের কাছে শুনে নেবে যে কিভাবে আমি এটা ভুল করে ফেলেছি, এটা কিভাবে সংশোধন করা যায়। নিজে কোনো রকমভাবে ভুল করবে না। আচ্ছা, প্রশ্নের সঠিক নম্বর দেওয়া। সঠিক নম্বর বলতে বোঝো, সঠিক নম্বর অনেকে দেয় 3-এর ক, সেটাকে ধরো 3-এর কর পরিবর্তে 4-এর ক হয়ে গেল, তাহলে কিন্তু মানে পাল্টে গেল, তার উত্তরটা পাল্টে গেল, সেক্ষেত্রে কিন্তু নাম্বার কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই জন্য খেয়াল রেখে সঠিক নাম্বারটা অবশ্যই দেবে। পর্যাপ্ত পরিমাণ উত্তর দেওয়া মানে দেখো আমি বলছি, ধরো তুমি একটা 2 নম্বরের জন্য, আমরা যে ভুলগুলো করি সব থেকে বেশি, 2 নম্বরের জন্য 3 লাইন লিখলাম, 2 নম্বরের জন্য 5 লাইন লিখলাম, আর যেটা 5 নম্বর রয়েছে তার জন্য তুমি 3 লাইন লিখলে, তাহলে তোমার নাম্বারটা কী হবে? এক জায়গায় 2 নম্বরে বেশি লিখেছো বলে তার জন্য তো বেশি নাম্বার দেবে না। 2 নম্বরের জন্য তুমি যদি 3 লাইন লিখতে, ওর থেকে ভালো ছিল। সেই জন্যই বলছি 2 নম্বরের উত্তর 2 নম্বরের মতো করে লিখবে, 3 লাইন বা 4 লাইন। আর 5 নম্বরের উত্তর 8 লাইন, 10 লাইন, 20 লাইন, এরকমভাবে, মানে 15 লাইন এরকমভাবে লিখলে, মানে আমি বলতে চাইছি একটা সঠিক পরিমাপ রাখা, যে অন্ততপক্ষে একটাই 5 নম্বরের জন্য অনেক লিখলাম আর 2 নম্বরের জন্য অল্প লিখলাম, যেরকম নিয়ম মেনে হয় সেরকম লিখবে। 2 নম্বরের জন্য অনেক লিখলাম, 5 নম্বরের জন্য একটুখানি লিখলাম, তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নাম্বার পাবে না। আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শব্দ বা লাইনগুলো চিহ্নিত করা। মানে ধরো কোনো একটা পয়েন্ট রয়েছে, সেটাকে তুমি আলোকপাত করতে চাইছো যে এই পয়েন্টটা স্যার দেখুক, তাহলে সেই পয়েন্টটার তলায় তুমি আন্ডারলাইন করে দাও। এইভাবে কোনো একটা লিখলে, ধরো আমি ভাত খাবো,
এবার এই লাইনটাকে তুমি স্যারকে বোঝাতে চাইছো যে এই লাইনটা একটু দেখুন, আপনাকে দেখাতে বোঝাতে চাইছি যে এইটা আপনার চোখে, তখন তার তলায় এইভাবে আন্ডারলাইন করে দিতে হয়। তাহলে আন্ডারলাইন করে দিলে স্যার কী ভাবছেন যে এই দিকটা স্যারের ফোকাস হবে বেশি। কী বললাম বুঝতে পারলে? অথবা এইটা তুমি অন্য কালি দিয়ে লেখো, যেটা স্যারকে তুমি দেখাতে চাইছো এইটা তুমি অন্য কালি দিয়ে লেখো, তাহলে স্যার কী ভাববেন যে সেটাকে স্যারকে তুমি দেখাতে চাইছো। তারপরে যেটা করার, খাতাটি পরিষ্কার করো, খাতাটি যত সম্ভব পরিষ্কার করো। মানে দেখো, খাতা নোংরা একটা ছেলে বা একটা মেয়ে খাতা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখেছে, তার নাম্বার কিন্তু যথেষ্ট বেশি হবে। আর একটা ছেলে খাতার হাতের লেখা খুব অপরিষ্কার অপরিচ্ছন্ন, তাহলে সেক্ষেত্রে নাম্বার কম পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই চেষ্টা করবে খাতাটা অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, খাতাতে যেন বেশি কাটাকুটি না থাকে। ধরো কোনো একটা ভুল, ধরো আমি বানানটা আমি ভুল লিখেছি, তাহলে আমি বানানটা আমি কিভাবে কাটবো দেখে নাও। এই যে আমি এদিকে লক্ষ্য রাখো, ডান দিকে আমি বানানটাকে আমি একবার এইভাবে কেটে দেবো, আমি বানানটাকে আমি এইভাবে কাটবো না, আমি বানানটাকে এইভাবে কাটবো, আমি বানানটা আমি এইভাবে কাটবো না। কখনো যদি মনে হয় যে আমি বানানটা ভুল আছে, তাহলে আমি বানানটা আমি কি করব, এই মাঝখান দিয়ে একটা লাইন দিয়ে কেটে দেবো যে এইটা আমার ভুল হয়েছে। এইভাবে কাটলে কিন্তু খাতা দেখতে অপরিষ্কার অপরিচ্ছন্ন লাগে। তাই চেষ্টা করবে কখনো যেন খাতাতে নোংরা না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা। প্রয়োজনীয় চিত্র উপস্থাপন করা, এইটা দেখো, প্রয়োজনীয় চিত্র উপস্থাপন বলতে ওই কোনো একটা প্রশ্নের ছবি ধরো লাগবে, সেই ছবিটা ডান দিকে একটা ছোট্ট খোপ করো, খোপ বানাও, সেই খোপে তুমি লিখে দাও। তাহলে কি হবে, স্যার বুঝবেন যে এর জন্য ধরো একটা মানুষের ছবি দরকার, সেই মানুষের ছবি কিন্তু তুমি ডান দিকে একটা ছোট্ট করে লিখে দিলে, এঁকে দিলে, তাহলে কি হয়, সেক্ষেত্রে নাম্বার পাওয়ার সম্ভাবনা খুব বেশি হয়। কারণ স্যার কোনো একটা অঙ্কের ক্ষেত্রে তো আর ছবি হয় না, কিন্তু ইতিহাস ভূগোল এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ছবি হয়। মানে ইতিহাসেও সেরকম হয় না, ভূগোলের ক্ষেত্রে ছবি হয়, বিভিন্ন বিজ্ঞানের ছবি হয়, সেই ছবিগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এঁকে দিলে স্যারের নাম্বার দেওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। তারপরের পয়েন্ট দেখো, মার্জিনের জন্য পেন্সিল ব্যবহার করা। মার্জিনের জন্য মনে রাখবে, মার্জিনের জন্য পেন্সিল ব্যবহার করবে। ধরো আমি এই চারপাশে যে মার্জিনগুলো দিই না, কোনো একটা খাতা, ধরো আমি বলি এই যদি একটা খাতা হয়, এই খাতার চারপাশে তো আমরা মার্জিন দিই, কেমনভাবে মার্জিন দেবো, এইভাবে মার্জিন দেবো, তাই তো? এই মার্জিনটা দেব, এই মার্জিনটার মাঝখানে যে এই মার্জিন যেটা আমি আঁকলাম গোলাপি কালারের, এই মার্জিনটা তোমরা পেন্সিল দিয়ে দেবে। আর যেগুলো লিখবে, ধরো হেডিং লিখবে, হেডিংটা অবশ্যই এই জায়গাটায় যেটা হেডিংটা লিখবে সেটা কালো কালি দিয়ে লিখবে, আর যে উত্তরগুলো লিখবে সেগুলো হচ্ছে নীল কালি দিয়ে লিখবে। কি বললাম বুঝতে পারলে? তো এই মার্জিন যেটা আমি গোলাপি কালারের করেছি, ওটা তোমরা কি করবে, পেন্সিল দিয়ে দেবে, এবং চারপাশে এই হেডিংগুলো কালো কালি দিয়ে এবং খাতাগুলো লিখবে হচ্ছে নীল কালি দিয়ে, তাহলে দেখতে ভালো লাগবে। এবং মনে রাখবে, অন্য কোনো কালির পেন ব্যবহার করা যাবে না, যা মন চাই সবুজ কালি, লাল কালি, এই ধরনের কালি নিয়ে তুমি চলে গেছো পরীক্ষার হলে, সেগুলো ব্যবহার করছো, সেগুলো করলে কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে, কারণ এই ধরনের কালি ব্যবহার করা যাবে না। আচ্ছা, যেটা তার পরবর্তী যে ভুলটা হয়, যতটা সম্ভব দ্রুত করো। যতটা সম্ভব দ্রুত কেন লিখতে বলছি, দেখো আমরা যে কাজটা করি, পরীক্ষার আগে আমরা যখন প্রশ্ন দেয় তখন আমরা ঢিলিমি করে আস্তে 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 লিখি। ঠিক পরীক্ষার শেষ মুহূর্তে যখন আসে তখন আমাদের হাতের লেখার স্পিডও বেড়ে যায় এবং আমি বুঝতে পারি না যে এইবার আমি কি করে শেষ করব। তো সেক্ষেত্রে আমি বলবো, পরীক্ষা যখন তুমি দিতে যাচ্ছ, খাতার প্রশ্ন পেয়ে গেছো, যেগুলো তুমি উত্তর জানো, যেগুলো জানো না তার জন্য তুমি রেখে দাও, পর্যাপ্ত পরিমাণ জায়গা ফাঁকা রেখে দাও, কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর তুমি জানো সেই প্রশ্নগুলোর উত্তর তুমি খুব তাড়াতাড়ি সেই প্রশ্নগুলোর উত্তর করে ফেলো এবং সঠিক করো। তাড়াতাড়ি করতে গিয়ে যেন ভুল না হয়ে যায়, সঠিক উত্তর অবশ্যই করবে, কিন্তু খুব তাড়াতাড়ি লেখো। পরীক্ষার প্রথমে থেকেই খুব দ্রুত লেখো, যেটা তুমি পরীক্ষার শেষে যতটা দ্রুত তুমি লেখো, আমি বলবো পরীক্ষার শুরুতেই তুমি ততটা দ্রুত লেখো, তাহলে কি হবে, লাস্টে গিয়ে সময়ের অভাব হবে না, আর এদিক ওদিক খেয়াল করলে হবে না। মনে রাখতে হবে যে খুব তাড়াতাড়ি আমাদের লেখা শেষ করতে হবে। মাধ্যমিক পরীক্ষা জীবনের সবথেকে বড় পরীক্ষা, এবং এই পরীক্ষায় কোনো রকমভাবে যেন কোনো ছোটোখাটো ভুল না করে আসো। আচ্ছা, তারপরে দেখো কি বলছি, প্রশ্নগুলো দেবার পূর্বে সবগুলি জিনিস প্রয়োজন মতো গুছিয়ে রাখো।
কেন বলছি দেখো, আমরা কি করি, কম্পাসে তুমি একটা বৃত্ত আঁকবা, পরীক্ষার আগে তুমি ওই কম্পাসের মধ্যে পেন্সিল ঢুকিয়ে রাখো, পেন্সিলটা শার্প করে রাখো, যাতে তুমি এই পরীক্ষার মুহূর্তে যখন তোমার পড়তে হবে তখন তুমি পেন্সিল শার্প করতে বসলে কম্পাসের মধ্যে পেন্সিল ঢুকিয়ে রেডি করতে থাকছো, তাহলে এই যে সময়টা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষায় প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমার প্রয়োজন, তাহলে সেই টাইমটা তোমার কি করে পাবে তাই বলো। সেই জন্য বলবো যে তোমার কম্পাসের মধ্যে পেন্সিল, তারপরে তোমার যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব স্কেল টেলগুলো সব গুছিয়ে রাখো, ওখানে বসে বসে যেগুলো আগে করা যাবে সেগুলো তুমি আগে রেডি করে রেখে দাও। পরীক্ষার হলের মধ্যে কোনো কিছু রেডি করতে যেও না, কারণ ওই সময়টা 2 মিনিট যদি তুমি ওই টাইমটা করো, ওর বদলে তুমি যদি রেডি করে রাখো আমি বলবো অনেক বেশি ইমপ্রুভ হবে। খাতায় লেখার যে সময়টা বাঁচবে সেই সময়টা লিখতে পারবে। এবং আমি লাস্টে বলবো খাতাটা আবার রিপিট করতে হবে, সেটা পরে বলছি। আচ্ছা, পরেরটা বলি হচ্ছে হঠাৎ করে প্রশ্ন না দেখা এবং প্রশ্ন পাওয়ার পর সময় নিয়ে দেখা। মানে আমি কি বলছি দেখো, খাতা 3 ঘন্টা 15 মিনিট তোমার টাইম দেবে, তার মধ্যে 15 মিনিট আগে প্রশ্ন দিয়ে দেবে, ওই 15 মিনিট তোমাকে কি দেবে, প্রশ্নটা ভালো করে পড়ার জন্য। দেখো, এই প্রশ্নটা দেখার জন্য সবার প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে, একটা প্রশ্ন, আমরা মাধ্যমিকের বড় পরীক্ষা দিতে যাচ্ছি, হঠাৎ করে প্রশ্ন দেখলে আমাদের ঘাবড়ে যায় যে কী করব না করব, পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে, কী করতে হবে আমাদের। তো আমি সেই জন্য বলবো যে প্রশ্ন হঠাৎ করে না দেখে তুমি মাথাটা ঠান্ডা করো, মনে রাখবে চোখ বন্ধ করে প্রশ্নটা পাওয়ার পরে বলবে অল ইজ ওয়েল, আমি অবশ্যই পারবো সব প্রশ্নগুলো। মনকে ভরসা দেবে যে আমি সব প্রশ্ন পারবো, একটা প্রশ্নও নেই যেগুলো আমি পারবো না। আর একটা ভরসা দেবে যে এই প্রশ্নগুলো আমি পারছি না, আমি পরীক্ষার একদম শেষে এসে এই প্রশ্নগুলোর উত্তর লিখব। আর একটা জিনিস বলছি, খুব ভালো করে মাথায় রাখবে, কোনো একটা প্রশ্ন নিয়ে অনেকক্ষণ ধরে ভাববে না যে এটা কেন পারছি না, কিসের জন্য হচ্ছে না। যদি না পারো ছেড়ে দাও, বাকি প্রশ্নগুলোর উত্তর করে নাও। যে প্রশ্নটা পারছো না সেই প্রশ্নটা পরীক্ষার শেষে এসে তুমি ফিল আপ করো। প্রথমে ওই প্রশ্নটা নিয়ে যেন একদম চিন্তা করবে না, ওই প্রশ্নটা নিয়ে যেন একদম চিন্তা না হয়, যেগুলো পারবে সেগুলো আগে করো, তারপরে তুমি রিভিশনে আসো, এসে যে প্রশ্নগুলো নিয়ে ভাবছিলে সেটা নিয়ে তুমি দেখো, সেটা একদম লাস্ট মুহূর্তে, প্রথমে নয়। আচ্ছা, বিকল্প প্রশ্নগুলি দেখা বলতে বিকল্প প্রশ্ন হচ্ছে, অনেক প্রশ্নগুলো দেখো যে একটা প্রশ্ন দিয়ে দেয়, দিয়ে সেইগুলো ডাইরেক্ট লিখে দাও। ধরো ওপরে একটা প্রশ্ন দেওয়া আছে, তার অথবা দেওয়া রয়েছে, অথবার তলায় আবার আর একটা প্রশ্ন দেওয়া রয়েছে। তুমি এই প্রশ্নটার উত্তর তুমি ভালো পারবা না, কিন্তু এই প্রশ্নটার উত্তর পারবা ভালো মতো। তাহলে তুমি কি করবে, অবশ্যই প্রথমটার প্রশ্নগুলো তুমি অ্যাটেন্ড করে ফেলছো, তারপরে দেখছো তুমি অথবা যে প্রশ্নটা আছে সেটা পারবো, তখন তো কিছু করার যাবে না। সবসময় প্রতিটা প্রশ্নের যে বিকল্প প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর মধ্যে দেখবে যে কোন প্রশ্নটার উত্তর তুমি সঠিকভাবে পারবে এবং পর্যাপ্ত পরিমাণ উত্তর লিখতে পারবে, তবেই তুমি সেই প্রশ্নটা অ্যাটেন্ড করো। এই রকম নয় যে এটা মোটামুটি পারবো, এটা লিখলাম, তুমি পরের প্রশ্নটা ভালো পারতে কিন্তু লিখে ফেলেছো হাফ অবস্থায়, তখন দেখছো এর অথবাটা আমি পারতাম। কিন্তু সেই জন্য আমি বলবো প্রশ্নটা পাওয়ার পরে মনে মনে একটা পরিকল্পনা করো, আমি এই প্রশ্নগুলো লিখবো, ছোট্ট ছোট করে দাগ দাও যে এই প্রশ্নগুলো আমি লিখবো, এর অথবা এইটা লিখবো, এই 5টা প্রশ্নের উত্তর আমি লিখবো। সেইভাবে কিন্তু তুমি প্রত্যেকটা প্রশ্ন পাওয়ার যে 15 মিনিট দেবে সেই প্রশ্নটার দাগ দিয়ে একটা খাতার মধ্যে একটা পরিকল্পনা করে ফেলো যে এই খাতাতে আমি এতটা সুন্দরভাবে ডিজাইন করব যে এই প্রশ্নটা থাকবে, তারপরে এই প্রশ্নটা, তারপরে এই প্রশ্নটা, পরপর ডিজাইনভাবে থাকবে, আগে পরে হবে না, সুন্দর করে লিখবো আমি খাতাটা। ওই 15 মিনিটের মধ্যে আগের থেকেই পরিকল্পনা করে যাবে, এবং যাতে পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ে না যাওয়া। আর যে প্রশ্নটা আমি এখানে একটা লিখিনি সেটা হচ্ছে অতিরিক্ত টেস্ট পেপার ফিল আপ করা। টেস্ট পেপার করলে কী হবে, দেখো টেস্ট পেপার ফিল আপ করলে আমি বলবো যে দক্ষতা বাড়ে, সময় ম্যানেজমেন্টটা বাড়ে। মানে সময় ম্যানেজমেন্ট বলতে কি, সময় ম্যানেজমেন্ট কোন সময় কি করতে হবে সেই দক্ষতাটা তোমার আসে। তো টেস্ট পেপার পরীক্ষার আগে তুমি এতবার টাইম দিয়ে টেস্ট পেপার এক্সাম দাও যাতে তুমি সময় সম্পর্কে অবশ্যই নলেজ চলে আসে, যাতে কোনো সমস্যা না হয় পরীক্ষার হলে গিয়ে। হঠাৎ করে এত 3 ঘন্টা 15 মিনিট, মানে 3 ঘন্টার পরীক্ষা হবে, টোটাল 3 ঘন্টা 15 মিনিট দেয়, কিন্তু এই 3 ঘন্টার পরীক্ষা দিতে গিয়ে তুমি ঘাবড়ে যাও যে কী করে কী হবে। তো আমি বলবো
যে পরীক্ষা দেওয়ার আগে অতিরিক্ত টেস্ট পেপার ফিল আপ করো, যাতে পরীক্ষার হলে গিয়ে একবারও মনে না হয় যে আমি এই প্রশ্নগুলোর উত্তর পারবো না। কি বললাম বুঝতে পারলে? এইবার দেখো, কাটা কাটা প্রশ্নগুলো আগে ফিল আপ করা, মানে দেখো ধরো একটা প্রশ্ন রয়েছে অথবা ধরো একটা প্রশ্ন রয়েছে, একটা 2 নম্বর আর 1 নম্বরের একটা প্রশ্ন আছে, দুটো প্রশ্ন আছে, একটা 2 নম্বরের প্রশ্ন আর একটা 1 নম্বরের প্রশ্ন, তার অথবা হিসাবে দেওয়া রয়েছে একটা 3 নম্বরের প্রশ্ন। তাহলে তুমি কোনটা ফিল আপ করবে? মনে রাখবে কাটা কাটা প্রশ্ন ফিল আপ করতে হয় আগে। কাটা কাটা ফিল আপ বলতে তুমি ধরো 2 আর 1 এই দুটোই পারবে, আমি বলবো এই প্রশ্নটা ফিল আপ করো, এতে নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর টানা বড় প্রশ্নে সেখানে কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনা কম থাকে। সেই জন্য কাটা কাটা প্রশ্ন, অর্থাৎ 2 যোগ, যদি এই 3 নম্বর একটা প্রশ্ন ধরো 3 নম্বরের আছে, আর একটা প্রশ্ন ওর অথবা হিসাবে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা 1 যোগ 1 যোগ 1। তুমি যদি এই 3টে প্রশ্নই পারো, আমি বলবো এই 3টে প্রশ্ন লেখো। তাহলে এই কাটা কাটা প্রশ্ন অর্থাৎ ভাঙা ভাঙা প্রশ্ন সবসময় বেশি অ্যাটেন্ড করতে হয়, যদি অবশ্যই পারো, তুমি পুরোটাই পারতে হবে। এবার দেখো, এই রকম না হয় যে তুমি 3 নম্বরের প্রশ্নটা পুরোটা পারবা আর এই 2 যোগ 1-এর মধ্যে 2-এরটা পারবা কিন্তু 1-এরটা পারবা না, তাহলে আমি বলবো তুই 3-এরটাই অ্যাটেন্ড করো। আমি যদি বলি যে 2 যোগ 1 পুরোটাই পারবা এবং এই 3-এরটা পারবা, তাহলে তুমি 2 যোগ 1 অ্যাটেন্ড করো। কিন্তু তুমি এই 3-এর প্রশ্নটা পারবা, 3-এর প্রশ্নটা পারবা আর এইদিকে 2 যোগ 1 পারবা, এই 2 পারবা 1 পারবা না, তাহলে আমি বলবো তুমি 3-এরটা অ্যাটেন্ড করো, ওটাই বেস্ট হবে। তারপরে বলি কিছু প্রয়োজনীয় চিহ্ন ব্যবহার করা, যার মানে প্রয়োজনীয় চিহ্ন দেখো, এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন, এই ধরনের চিহ্ন ব্যবহার করা। এই ধরনের চিহ্ন ব্যবহার করলে কি হয়, পরীক্ষার হলে খাতাটা আরও দেখতে সুন্দর হয়। সেই খাতাটা দেখতে সুন্দর হলে তবে তুমি বেশি নাম্বার পাবে। একটা খাতায় স্যারের দৃষ্টি আকর্ষিত হবে, যে তুমি একটা খাতা ধরো, কেউ একটা ছেলে বা একটা মেয়ে খাতা খুব সুন্দর করে সাজিয়ে সুন্দর হাতের লেখা করে লিখে দিয়েছে এবং তার উত্তরগুলো হয়তো ঠিকমতো পর্যাপ্ত পরিমাণ হয়নি, তা সত্ত্বেও স্যারের মনে হবে না ছেলেটা খুব সুন্দর বা মেয়েটা খুব সুন্দর লিখেছে খাতায়। সেক্ষেত্রে কিছু পরিমাণ স্যারের ইচ্ছা অনুযায়ী, যে না একটা বড় প্রশ্নের জন্য একটা 5 নম্বর বরাদ্দ, তোমার হাতের লেখা কাটাকুটি ভর্তি করেছো সেই খাতায়, তার থেকে বরং পরিষ্কার করে অল্প লিখেছো, তাতে আমি মনে করব বেশি নাম্বার দেওয়া যায়। কারণ তোমার হাতের লেখাও সুন্দর করেছো, কোনো কাটাকুটি নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করেছো, সেক্ষেত্রে কিন্তু উপযুক্ত চিহ্ন ব্যবহার করবে এবং খাতাগুলো পর্যাপ্ত পরিমাণ করবে। আচ্ছা, চলে আসি শর্ট প্রশ্নগুলো পারলে সবগুলো করে আসা। দেখো, শর্ট প্রশ্নগুলো সব করে আসতে বলছি কেন, কারণ দেখো 13টা প্রশ্ন থাকে, তার মধ্যে হয়তো বললো 13টার মধ্যে তোমাকে 10টা করতে হবে। আমি বলবো 10টা বেশি করো তুমি। প্রথম যে 10টা পারবে, খেয়াল রেখো এই কথাটা কি বলছি, প্রথম যে 10টা পারবে সেই 10টা পরপর লেখো, তারপরে আরও 2টো এক্সট্রা করো বা 3টে, বাকি 3টে যেটা পড়ে থাকলো সেই 3টে এক্সট্রা করে দাও। কারণ শর্ট প্রশ্নে ভুল হয় বেশি, স্টুডেন্টদের সব থেকে বেশি ভুল হয় শর্ট প্রশ্নে। সেই শর্ট প্রশ্নে সেই জন্য সবসময় চাইবে যে শর্ট প্রশ্ন এক্সট্রা করে এক্সট্রা করে দিয়ে আসলে পরীক্ষাতে 10টার মধ্যে যে ভুলটা হবে সেটা বাদ চলে গিয়ে বাকি যে নাম্বারটা থাকবে সেটা যোগ হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবে শর্ট প্রশ্নগুলো এক্সট্রা করে দিয়ে আসা। তো আমি বলবো তোমাকে বুদ্ধিটা আমি ভালো করে দিই, শোনো কী করবে। পরীক্ষার খাতায় প্রথমে ধরো 10টা প্রশ্ন পারতে, তুমি প্রথমে 11টা প্রশ্ন করে নাও, আর 11টা, 10টার পরিবর্তে 11টা করো, আর 2টোর জন্য জায়গা ফাঁকা রেখে দাও। তুমি পরীক্ষার শেষে যে টাইমটা থাকবে সেই টাইমটা এসে ওই 2টো করে দাও। তাহলে কী হবে, তোমার একটা এক্সট্রা করাও থাকলো, আর 2 মিনিট, হয়তো 2 মিনিট আমার ওই যে ফালতু লাগতো টাইমটা, সেটা বেঁচে গেল। তোমার পরীক্ষা দেওয়া শেষ, বসে থাকলে আরও 2টো করে দাও, বসে না থাকলে ওই একটা এক্সট্রা করে দিয়েছো, যদি কোনো একটা ভুল হয়ে যায় তার সাপোর্টিভ হিসাবে ওইটা হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? এবার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দেখো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো, যদি কোনো প্রশ্ন না পারো সেটা নিয়ে যেন না ভাবতে বসে যাও। দেখো পরীক্ষায় কি হয়, আমরা কোনো একটা প্রশ্ন ধরো পারলাম না, একটা প্রশ্ন স্টার্ট করলাম, দিয়ে সেটা পারলাম না বা মিলছে না, বা অঙ্কের ক্ষেত্রেই যদি বলি, কোনো একটা প্রশ্ন করে সেই অঙ্কটা মিলছে না, সেটা নিয়ে তুমি ভাবতে বসে গেলে, তাহলে কি হবে, সেটা নিয়ে ভাবতে বাকি প্রশ্নগুলো কিন্তু আর করা হয়ে উঠবে না, তাতে রেজাল্ট কিন্তু খুবই খারাপ হয়ে যাবে।
সেই জন্য আমি বলবো কোনো একটা প্রশ্ন যদি না পারো সেটা নিয়ে বেশি ভাববে না, সেটা তুমি ভাববে যে ঠিক আছে চলো এই প্রশ্নটা আমি পারিনি, এই প্রশ্নটা আমি পরীক্ষার শেষে যখন টাইম থাকবে আমি ভেবে এটা ঠিক করবোই, ভেতরে কনফিডেন্সের সহকারে বলে যাবে যে এই প্রশ্নটা আমি রেখে যাচ্ছি এখন আপাতত, আমি লাস্ট মুহূর্তে এসে এইটা করে যাব, আমি এটা করবই, কিন্তু আমি এখন এই মুহূর্তে করব না। কিন্তু ওইটা নিয়ে পড়ে রয়েছে, অনেক সময় কি হয় লাস্টে গিয়ে যে টাইমটা থাকে সেই টাইমটা কিন্তু আর ম্যানেজ হয়ে ওঠে না। সেই জন্য এই দিকে একটু খেয়াল রাখতে হবে যে যেটা পারবে না সেটা নিয়ে না ভেবে এগিয়ে চলো, লাস্টে টাইমে এসে ব্যাক করে ওটা করে দাও। আচ্ছা, পরীক্ষা দেবার 10 মিনিট আগে বাথরুম থেকে একবার ঘুরে এসো। কথাটা শুনলেও হাসির মতোই লাগে, কিন্তু বাস্তবে আমি বলছি শোনো, পরীক্ষার মধ্যে কারোর যদি বাথরুমে যেতে ইচ্ছা হয় বা বাথরুম পেয়ে যায়, বাথরুমে যেতে ইচ্ছা হয়, তখন সেক্ষেত্রে কী হবে, তুমি ওই যে বাথরুমে যাচ্ছ এবং আসছো এর জন্য যে 10-15 মিনিট তোমার টাইম লাগছে বা 10 মিনিট হলেও লাগবে, সেই 10 মিনিট কিন্তু খুব ভাইটাল একটা মাধ্যমিক পরীক্ষার স্টুডেন্টের জন্য। সেই মাধ্যমিক পরীক্ষার স্টুডেন্টের জন্য একটা ভাইটাল, প্রতিটা মিনিট খুব ইম্পর্ট্যান্ট। সেই জন্য আমি বলবো পরীক্ষা শুরু হওয়ার আগে বাথরুম করে জল খেয়ে ফ্রেশ হয়ে বসো। অবশ্যই একটা জলের বোতল পরীক্ষার হলে নিয়ে যাবে, এবং জলের বোতল নিয়ে যাবে, কিন্তু বেশি বেশি জল খাবে না, কারণ বেশি বেশি জল খেলে আবার সেই একই কেস। সেই জন্য আমি বলবো যে বাথরুমে পরীক্ষার আগে করে এসো, কারণ ওই 10 মিনিট যাতে তোমার নষ্ট না হয় পরীক্ষার সময়, সেটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, শর্ট প্রশ্নগুলি খাতার প্রথম 2টি পেজের মধ্যে করতে হবে। শর্ট প্রশ্নগুলো বলতে তুমি অনেক সময় ভাবো এই শর্ট প্রশ্নগুলো আমি লাস্ট পেজে করব, একদম না। শর্ট প্রশ্নগুলো প্রথম পেজে করো। যদি মনে হয় যে আমার শর্ট প্রশ্নগুলো নিয়ে সমস্যা, শর্ট প্রশ্নগুলো তুমি করবে না, ওই পেজ দুটো, প্রথম 2 পেজ ছেড়ে রাখো, পরে রিটার্ন ব্যাক করে এসে করো। কিন্তু প্রথম শর্ট প্রশ্নগুলো কিন্তু খাতার 2 পেজে করে নিও, বা লাস্টে করলেও প্রথম 2 পেজ ছেড়ে রেখো। আচ্ছা, তারপরে ভাইটাল জিনিস হচ্ছে একটা হাত ঘড়ি নিয়ে যাওয়া এবং সময়ের দিকে খেয়াল রাখা। দেখো কি হয়, আমাদের প্রতি প্রশ্ন প্রতি 2 মিনিট করে টাইম থাকে। শর্ট প্রশ্ন কিন্তু খুব তাড়াতাড়ি করে লিখতে হয়, কিন্তু বড় প্রশ্নে অনেক সময় লেগে যায়। সেই জন্য খুব তাড়াহুড়ো করে লিখতে হবে এবং মাঝে মাঝে টাইমের দিকে খেয়াল রাখতে হবে। হাত ঘড়ি নিয়ে যাওয়া বলতে যেগুলো অ্যানালগ ঘড়ি, অর্থাৎ যেগুলো কাটা সিস্টেম আছে, সেই কাটা সিস্টেমের ঘড়িগুলো নিয়ে যাবে, এবং বারবার স্যারকে স্যার কটা বাজে, স্যার কটা বাজে এই রকম না বলে তুমি তোমার একটা টাইম দেখে নেবে এবং সেই খাতাগুলো ওই টাইম দেখে দেখে খাতায় লিখবে যে এতক্ষণ টাইম হচ্ছে, আমার এই খাতার মধ্যে মোটামুটি এতটুকু কমপ্লিট করতে পারছি। তার আগে তুমি তো টেস্ট পেপার দেখে বাড়িতে দেবে, এবং সেই বাড়িতে এতটাই দেবে। দেখো আমি একটা জিনিস বলবো, টেস্ট পেপার সবসময় 2.5 ঘন্টার মধ্যে ফিল আপ করার চেষ্টা করতে হবে 100%। পরীক্ষায় 3 ঘন্টা থাকলেও তুমি 2.5 ঘন্টার মধ্যে যদি টেস্ট পেপার ফিল আপ করতে না পারো, তাহলে আমি বলবো তুমি ফাইনাল পরীক্ষায় 3 ঘন্টার মধ্যে ফিল আপ করতে পারবে না। কারণ আমি বলি শোনো, ওই পরীক্ষার হলের মধ্যে কি হয়, অনেকবার স্যার আসবেন, খাতা চাইবেন, নাম লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, এই যে এই টাইমটা কিন্তু সবই ওই পরীক্ষার হলের নাম্বারের মধ্যে ইনক্লুড। এবং কি হয়, পরীক্ষার হলে কিন্তু টাইম খুব মনে হয় দ্রুত চলে যাচ্ছে। সেই জন্য বাড়িতে যে টেস্ট পেপার ফিল আপ করবে সেই টেস্ট পেপারে টাইম দেবে 2 ঘন্টা 30 মিনিট। কারণ দেখো স্যারের খাতা লেখার সময় স্যার আসবেন, সাইন করবেন, এক্সট্রা পেজ নেবে, সেখানে সাইন করবে, তারপরে তুমি যে নাম রোল নাম্বার লিখবে, এক্সট্রা পেজ নেবে, তাতে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এইসব লিখবে, এইসব সব কিন্তু ওই টাইমের মধ্যে। সেই জন্য ওই আধা ঘন্টাটা মনে রাখতে হবে, বাড়িতে 30 মিনিটটা বাদ দিয়ে করতে হবে। মানে মনে রাখবে যে আমার 2.5 ঘন্টার পরীক্ষা হবে, সেই 2.5 ঘন্টার মধ্যে কিন্তু আমার পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, তারপরে পরীক্ষা শেষে খাতাটি পুনরায় দেখায়, এইটা অনেকে ভুল করে। পরীক্ষা শেষে খাতা পুনরায় দেখতে হবে কেন? কারণ দেখো পরীক্ষা শেষে সবাই ওই হয়ে গেছে খাতা, চলো রেখে দিয়ে চলে এলাম, কিন্তু খাতাটা দেখতে হবে কোনো ছোট ছোট বানান ভুল করলাম কি না। ধরো বানানের যদি একটা আকার ওকার কমা ডট
কোনো কিছু পড়ে গেলে কিন্তু নাম্বার পুরো কাটা যাবে। সেই জন্য বারবার দেখতে হবে খাতাটা, পরীক্ষায় 5 মিনিট আগে খাতাটা পুরো রিভিশন করে দেখতে হবে যে আমি কোনো বানান টানান ভুল করলাম কি না, কোনো জানা জিনিস কোনো ভুল হয়ে গেল কি না, সেটা কিন্তু একবার পুনরায় দেখতে হবে। এবং খাতার শেষে ধরো এই খাতাটা শেষ হয়ে গেছে, এই খাতার শেষে আমি এই রকম একটা চিহ্ন শূন্য দিয়ে কেটে দেবে, বা এখান থেকে তুমি যদি শূন্য না দাও, তুমি যদি মনে করো যে আমার খাতা এখানে শেষ হলো, একদম খাতা জমা দেওয়ার মুহূর্তে, খাতার একদম যখন স্যার আসছে নিতে সেই মুহূর্তে খাতার শেষে এরকম দিয়ে দেবে। তাহলে কী হবে যে আমার খাতা এখানে সমাপ্ত হলো, স্যারটাও দেখতে সুন্দর লাগবে। এর জন্য নাম্বার নেই কোনো এক্সট্রা, কিন্তু খাতাটা ভালো লাগে দেখতে। অর্থাৎ স্যার যখন দেখবে যে খাতা তুলতে তুলতে আসছে, তখন সেই মুহূর্তে তুমি এই খাতা শেষের মুহূর্তে এই চিহ্নটা দেবে। কিন্তু তার আগের মুহূর্তে কিন্তু দিও না। কেন? কারণ তার আগের মুহূর্তে তোমার কিছু এক্সট্রা মনে পড়তেই পারে, সেটা হয়তো লিখতে যাবে, তখন এই দাগটা দেওয়া মানে তোমার খাতা শেষ হওয়া। দেখবে যখন স্যার খাতা নিতে আসছে তখন তুমি এটা দাগ দেবে, কারণ না আমার আর লেখার কিছু নেই, স্যার আসছেন মানে এখন আমার খাতা জমা দিয়ে দিতে হবে। সেই জন্য এইটা একদম স্যার যখন খাতা তোলা শুরু করবেন, ঘন্টা পড়ে যাবে, তারপরে এই চিহ্নটা দেবে, তার আগে নয়। তার আগে তুমি যাটুকু লেখার সেগুলো লিখবে। এবং আরও কিছু তথ্যাদি আছে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এই খাতাগুলির যে নিয়মাবলী দেখালাম, সেই নিয়ম মেনে একটা বাচ্চা পরীক্ষা দিয়েছে, তার মাধ্যমিকে ফুল মার্কস পাওয়ার যোগ্য, সামান্য কিছু ভুল করেছে, সেই ভুলগুলোর জন্য সে নাম্বার পায়নি, সেই ভুলটির জন্য সে নাম্বার পায়নি ফুল মার্কস। কী ভুল করেছে, কী ভুল তোমরা করবে না, সেগুলো নেক্সট ভিডিওতে আমরা দেখব। এবং একটা ফিজিক্যাল সায়েন্সের খাতা পুরোপুরি আমরা রিভিউ করব, কোনো সমস্যা কেমনভাবে একটা মাধ্যমিকের টপার ভালো রেজাল্ট করে বা ভালো সুন্দর করে খাতা লেখে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। আজকে ভিডিওটা এই অবধি।